হাই। আমি এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, পরে দেখি যে তোমরা আমাকে শোনো নাই। এখন একটু আমাকে জানাও যে তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। একটু প্লিজ আমাকে হাই, জানাও। আমি এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, পরে আচ্ছা। আজকের এই ক্লাসটাতে এটা মূলত ক্লাস না, আমাদের একদম সামনের যে কয়টা দিন আছে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসটার আগে, ওই দিনগুলোতে আমাদের প্ল্যানটা কি হবে, স্ট্র্যাটেজি সব একদম A to Z শেয়ার করব ইনশাল্লাহ। আমার বিশ্বাস তোমরা যদি একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তুমি তোমার নিজের অবস্থান যাচাই করতে পারবে। তিনটা জিনিস আজকে মেনলি জানবা। নাম্বার ওয়ান, আমাদের সামনের যেই দিনগুলো আছে কখন কোনটা পড়তে হবে। এখন তোমার হাতে কি হবে, তোমার কাছে অনেক লম্বা সময়। তোমার কাছে এ পর্ব, কালকে পর্ব, একটু পরে পর্ব, এটা করতে করতে দেখবা সময় ফুরিয়ে গেছে। সো আমরা এই সময়টাকে কিভাবে প্রপারলি কাজে লাগাতে পারি, এই জিনিসটা প্রথমে জানবো। নাম্বার টু, আমাদের সবচেয়ে কমন যে টপিকগুলো, মানে প্রত্যেকটা লেসন বলো বা ইউনিট বলো, যা যা আছে এগুলো সম্পর্কে জানবো। নাম্বার থ্রি, আজকের ক্লাসটাতে আমরা চেষ্টা করব এমন কয়েকটা সিন প্যাসেজ পড়তে যেগুলো পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। মেনলি রিভিশন দিব আর কি আমরা, ঠিক আছে? সো তোমরা একটু আমাকে প্লিজ জানাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনছো কিনা। আর তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ আজকে, এইবার একটু আমাকে এটা জানাও। আমি সবাইকে একটু মেনশন দিয়ে দিয়েছি, সবাই চলে আসুক তাহলে ভালো হবে এটা। একটু সবাই প্লিজ আমাকে জানাও যে তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো। আমরা 1-2 মিনিটের মধ্যে আমাদের মূল আলোচনাটা শুরু করব, কেমন? আমি দেখছি আমার সাথে নীরব জয়েন করেছে, সোনিয়া জয়েন করেছে, তারপর হুজাইফা সরকার জয়েন করেছে, প্রিন্সেস জবা, আরো অনেকে আছো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। আমি আবারও বলছি, তিনটা জিনিস নিশ্চিত আজকে নিয়ে যেতে পারবা। নাম্বার ওয়ান, তোমার নেক্সট কয়েকটা দিন কি স্ট্র্যাটেজি নিয়ে আগালে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে A+টা নিশ্চিত হবে। নাম্বার টু, সবচেয়ে কমন যে টপিকগুলো আছে সেগুলোর আলোচনা। নাম্বার থ্রি, সবচেয়ে কমন যেই কিছু সিন প্যাসেজ আছে সেগুলো আমরা আজকে রিভিশন দিব, কেমন? সো প্লিজ একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা বা কে কোন বোর্ড থেকে জয়েন করেছো। ততক্ষণ আমি একটু চেক করে নিলাম আর কি যে আমার এখানে ঠিকঠাক আছে কিনা। নর্মালি আমরা অফিস থেকে ক্লাস নেই, বাট এখন এত রাত হয়ে গেছে, অফিসে যাতে এখন থাকা যাবে না। বাট তোমাদেরকে তো সার্ভিসেও কমতি রাখতে হবে না, তোমাদের পাশে তো থাকা লাগবে। এই জন্য বাসা থেকে নিচ্ছি, ঠিকঠাক আছে কিনা এটা তোমাদের কাছ থেকে আমার জানা লাগবে। আচ্ছা। উম, রাফি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিবে, সাবিনা দিনাজপুর থেকে দিচ্ছে, তারপর আদনান সিফাত বরিশাল বোর্ড থেকে দিয়েছে, মাশাল্লাহ। বড়ুয়া দিয়েছে চট্টগ্রাম বোর্ড থেকে, ইয়ামিনী সিদ্দিকী দিয়েছে চট্টগ্রাম বোর্ড থেকে। অলরাইট, সো চলো আমরা দেরি না করে আমাদের গেম প্ল্যানটা দিয়ে তাহলে শুরু করতে পারি, ঠিক আছে? তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সভ্যতা। তোমরা একটু প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও। ফারহান ভাই একটা কথা রেগুলার বলে যে নিজে ভালো করলে আসলে পরীক্ষায় একা, মানে একা ভালো করে আসলে কিছু করা যায় না পরীক্ষাতে। তোমার বন্ধু বান্ধব নিয়েও ভালো করতে হয়, আদারওয়াইজ তোমাকে পরীক্ষা ওরা ভীষণ জ্বালাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা তোমার বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে দাও। ততক্ষণে আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করছি। তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা আমার স্ক্রিনটা দেখছো কিনা, কেমন? আমি আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে। তোমরা একটা জিনিস জানো তো, তোমার কাছে কি ইংলিশ ফার্স্ট পেপার সবচেয়ে বেশি কঠিন লাগে না সেকেন্ড পেপার সবচেয়ে বেশি কঠিন লাগে, একটু শুনি। আমি জানি অনেকে বলবো ইংলিশ সেকেন্ড পেপার, কিন্তু ওকে যদি আমি ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে দুইটা কোয়েশ্চেন দিই, দেখবা যে ও ইংলিশ ফার্স্ট পেপারে কম নাম্বার পাচ্ছে, সেকেন্ড পেপারে বেশিই পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা। আহ একটা কথা দিয়ে আমি আমার মূল আলোচনাটাতে যাব, সেটা হচ্ছে তোমাদের আজকেও হয়তো অনেকের মন মতো পরীক্ষা হয় নাই। এটা খুবই স্বাভাবিক, কারণ প্রশ্ন তো আর তুমি নিজে করো নাই, রাইট? সো মন মতো নাও হইতে পারে। তার মানে যদি তুমি এখন তোমার আজকের পরীক্ষা যদি খারাপ হয় আর এই কারণে তুমি যদি এখন মন খারাপ করে থাকো, নেক্সট এক্সামও খারাপ হবে, আলটিমেটলি পুরো রেজাল্টই খারাপ হবে। তাহলে এখন ভাই আমার করণীয় কি? করণীয় হচ্ছে তুমি আজকের পরীক্ষা ভালো কিংবা খারাপ যাই হোক, ধরে নিলাম খারাপ হয়েছে বা মোটামুটি অ্যাভারেজ হয়েছে, তুমি নেক্সট পরীক্ষাগুলো এমন ভাবে দিবা যাতে ওইগুলোতে এত ভালো রেজাল্ট করছো যে এইটার খারাপটা পোষায় গেছে। বুঝাইতে পারলাম ভাই কথাটা? সো প্লিজ, আজকের পরীক্ষায় যা হয়েছে হয়েছে, বাদ দাও। এখন আমরা কাজ করব নেক্সট ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে করা যায়। সো আমি আমার স্টাডি প্ল্যানটা শেয়ার করার আগে
তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমাদের এই যে গ্যাপটা আছে, এত লম্বা একটা গ্যাপ, এটা থেকে তুমি শুধু ইংলিশ ফার্স্ট পেপারই পড়বা নাকি অন্য সাবজেক্ট পড়বা? ফর এক্সাম্পল ইংলিশ সেকেন্ড পেপার বা অন্য যে কোনো একটা সাবজেক্ট, এটা আমাকে একটু জানাও। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, আহ বলো সজীব, এই কার প্ল্যানটা কি এটা শুনতে চাই, সে অনুযায়ী আমি তোমাদের সাথে আগাতে চাই কথাবার্তা। ঠিক আছে? সো প্লিজ একটু আমাকে জানাও যে তুমি এখন যে কয়দিন সামনে সময় আছে ইংলিশ ফার্স্ট পেপারই শুধু পড়বা, নাকি অন্যান্য টপিক পড়ার তোমার প্ল্যান আছে, অন্যান্য সাবজেক্ট পড়ার প্ল্যান আছে? আহ আচ্ছা, জিদান বলেছে ভাইয়া শুধু ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, জিদান, এটা বুঝলাম। আলনুর সেকেন্ড পেপারও পড়বে, ঠিক আছে। রিপন বলেছে ফার্স্ট পেপার সাথে সেকেন্ড পেপার, সাগর বলেছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ওকে, ঠিক আছে। আমি আপাতত, যেহেতু আমাদের সামনে ফার্স্ট পেপারের এক্সাম, আমি আপাতত সেকেন্ড পেপারের প্ল্যানটা দিচ্ছি না। আমি দিব ফার্স্ট পেপারের প্ল্যান। তারপর তুমি তোমার সেকেন্ড পেপার পড়ো বা অন্যান্য টপিক পড়ো, অন্যান্য সাবজেক্ট পড়ো, সেগুলো নিজে ইনকর্পোরেট করবে। কেমন? ওকে, ঠিক আছে। তাহলে আমি লাস্ট আরেকবার বলতে চাই, আজকের ক্লাসে আমরা কি কি পাচ্ছি? নাম্বার ওয়ান, স্টাডি প্ল্যানটা পাচ্ছি। নাম্বার টু, সাজেশনটা পাচ্ছি। নাম্বার থ্রি, সবচেয়ে কমন যেটা ইনশাল্লাহ কোনো না কোনো বোর্ডে থাকবেই বলা চলে আর কি, এত বেশি কমন, ওইরকম এক দুইটা সিন প্যাসেজ আমরা পড়বো। কেমন? আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে এপ্রিলের 10 তারিখ। কেমন? এপ্রিলের 10 তারিখে আমাদের প্ল্যানটা এমন হবে যে আমরা সিন প্যাসেজ গুলো শেষ করব। সবগুলো হয়তো শেষ করা পসিবল না, সবচেয়ে কমন যেগুলো, এতদিন অবধি তো অনেক পড়ছো, তো সবচেয়ে কমন যেগুলো এগুলো শেষ করব। তারপরও দেখবা যে কিছু থাকছে তোমার। দেখো, আবার বলছি, এখান থেকে আমাদের ক্লাসের সিরিয়াস ডিসকাশন শুরু। এখান থেকে আমাদের ক্লাসের সিরিয়াস ডিসকাশনটা শুরু। আমরা আজকে এই ক্লাসটাতে তো আমরা সিনথেসিস পড়বো। দেখো, এই ক্লাসটাও কিন্তু তোমার এই প্ল্যানের অন্তর্ভুক্ত। এই প্ল্যানটা যে আমি বানাইছি, তোমার এই ক্লাসটাকে রেখেই বানাইছি যে আমি তোমাকে ক্লাসে সিনথেসিস পড়াই দিব। তো আমার ক্লাস শেষে তুমি আরো কিছুক্ষণ সজাগ থেকে সিনপ্যাসের যতটুকু সম্ভব পড়বা, সবচেয়ে কমন যেগুলো। আমি একটু পর দেখিয়ে দিব যে সবচেয়ে কমন কোনগুলো। আচ্ছা, তো এটা গেল। এপ্রিলের 11তে তোমার ওই যে আগের কিছু সিনপ্যাসেজ থাকতে পারে, মানে আজকে রাতে তো সবগুলো হয়তো পড়তে পারবা না, আরো কিছু সিনপ্যাসেজ বাকি থাকবে না, ওইগুলো তুমি আগামীকাল ফ্রাইডেতে পড়বা। আর সাথে পড়বা আনসিন। কি পড়বা? আনসিন। দেখো, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা দুইটা ভাগে ভাগ করা। কয় ভাগে? দুই ভাগ। একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং পার্ট। রিডিং পার্টে সিন, আনসিন, ম্যাচিং সেন্টেন্স ইত্যাদি এগুলো থাকে। রাইটিং পার্টও কিন্তু আছে। সো আজকে তো খুব বেশি আর সময় নাই, এজন্য আজকে রাইটিং পার্টটা ধরছি না আমরা, বাট আগামীকাল যখন আমি সিন প্যাসেজ আনসিন প্যাসেজ পড়বো, একসাথে একটা মানে আমাদের প্যারাগ্রাফ পার্টটাও পড়বো। আর গ্রাফ চার্ট কিন্তু তোমরা সবাই জানো যে একটা গ্রাফ যদি তুমি পারো বা একটা চার্ট যদি তুমি বুঝে উত্তর করতে পারো, তোমার পরীক্ষায় যে কোনো চার্ট আসুক না কেন, যে কোনো গ্রাফ আসুক না কেন, তুমি বানিয়ে লিখতে পারবা। প্রশ্ন আসতে পারে, ভাই কিভাবে? আমি তো এটা পারি না। আমরা তোমার জন্য তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত, আগের দিন রাত পর্যন্ত লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। এফআরএল তো হবে ধরো 13 তারিখ, বাট এর আগে পরে টানা লাইভ ক্লাস হবে, সেগুলোতে তোমাদেরকে এই সবকিছু আমরা পড়াবো। ক্লিয়ার? ওকে। সো আগামীকাল ফ্রাইডেতে আমরা সিন প্যাসেজ যদি কিছু বাকি থাকে সেগুলো পড়বো, প্লাস আনসিন প্যাসেজ পড়বো, প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট এগুলো পড়বো। গেল শুক্রবার। তারপর আসলো শনিবার। এইখানে আমরা সেন্টেন্স ম্যাচিং বা ম্যাচিং সেন্টেন্স যে টপিকটা আছে, আর রিয়ারেঞ্জ যেটা আছে সেগুলো পড়বো, সাথে কমপ্লিটিং স্টোরি পড়বো। এই দিনটাতে পড়া একটু কম হয়ে যায়, কেন দিয়েছি? তোমার আগের যে 2 দিন ছিল, ওই 2 দিনে হয়তো কোনো পড়া বাকি থাকতে পারে, গ্যাপ থাক, মানে তুমি শেষ নাও করতে পারো, হইতে পারে প্যারাগ্রাফ এক দুইটা বাকি আছে। তুমি ওই গ্যাপটা এইখানে পুরাই ফেলবে। ক্লিয়ার? আমি তোমাদেরকে এই স্লাইডগুলো শেয়ার করে দিব, সমস্যা নেই, ক্লাসের শেষে। আচ্ছা, এবার আসো এর পরের দিন, এপ্রিলের 13 তারিখ সানডে, যেদিন এফআরএলটা হবে। তো তোমার, দেখো, তুমি সিনথেসিস এটা থেকে 1 নং 2 নং 3 নং এরকম প্রশ্ন আসে, পড়ে ফেললা। আনসিনও পড়া হয়ে গেল। তারপর ম্যাচিং সেন্টেন্সও পড়া হয়ে গেল, রিয়ারেঞ্জও পড়া হয়ে গেল। রিডিং পার্ট কিন্তু অলরেডি শেষ। রাইটিং পার্টের কথা চিন্তা করো। প্যারাগ্রাফ পড়ে ফেললা, গ্রাফ চার্ট পড়ে ফেললা, কমপ্লিটিং স্টোরি পড়ে ফেললা। বাকি রইল কি? দুইটা জিনিস, ইনফর্মাল লেটার আর ডায়ালগ। এই দুইটা জিনিসও তুমি পড়ে ফেললা। কবে? আমাদের এফআরএলটা হবে 13 তারিখে বিকাল 4টায়। 4টার আগে, 4টার আগে তুমি এতটুকু পরে শেষ করবা। মজার ব্যাপার হচ্ছে, এফআরএল মানে কি? ফাইনাল রিভিশন লাইভ।
ওইখানে মূলত আমরা পুরো 100 মার্কসের যে সিলেবাসটা আছে সেটা রিভিশন দিব। বাট মজার ব্যাপার হচ্ছে এর আগে তোমাকে আমি আরো একবার 100 মার্কসের রিভিশন দিয়েছি। তুমি হিসাব করো, এই যে সিন প্যাসেজ থেকে নিয়ে ডায়লগ পর্যন্ত তোমাকে আমি একবার অলরেডি শেষ করাই ফেলছি সিলেবাস। এটা আমি লাইভেও শেষ করাবো, তুমি বাসায় নিজেও পড়ে শেষ করবা। তাহলে এফআরএল এ একবার সিলেবাসটা শেষ হচ্ছে, এফআরএল এর আগে আরো ব্যাপক একদম দিন বাই মানে দিনের পর দিন আমরা এরকম টপিক ধরে ধরে সিলেবাস গুলো শেষ করছি। ঠিক আছে, তাহলে কয়বার শেষ হলো পরীক্ষার আগে? 2বার। এফআরএল এর পরে, এফআরএল হচ্ছে রবিবারে আর তোমার পরীক্ষা হচ্ছে মঙ্গলবারে। তাহলে এফআরএল ক্লাসটা ধরো 7টায় শেষ হইলো, এরপরে তুমি কি করবা? নিজের মতো আবার রিভিশন দিবা। তারপর 14 তারিখে সময় পাচ্ছ, ওই দিনও রিভিশন দিতে পারতেছো। তো সব মিলায় তুমি পরীক্ষার আগে 3 থেকে 4বার রিভিশন দিবা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি তো আহ, অন্য সাবজেক্ট পড়বো, তাহলে তোমার প্ল্যানটা একটু অন্য, এই প্ল্যানের মাঝে তুমি অন্য সাবজেক্টটা ঢুকায় ফেলো, তাইলেই তো হইলো, রাইট? আমি কি বুঝাতে পেরেছি? আলবরাত, আবু সাইদ, জান্নাতুল মাওয়া সহ আমার সাথে আরো যারা জয়েন করেছো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখছি। যে না হয় আমি বলেই গেলাম, তোমরা বুঝলে কি বুঝলে না সেটা জানলাম না, এটা হয় না। তো তোমরা একটু আমাকে বলো তো, আমি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা ব্যাপারগুলো। নুসরাত, জাহিদ, রুবানা, মিনহা, মরিয়ম, এই প্ল্যানটা কার কার ভালো লেগেছে বা এইভাবে আগাতে চাই কে কে একটু আমাকে কমেন্টে জানাও। এরপর আমরা সাজেশনটাতেই এখন চলে যাব। তুমি তাহলে এফআরএল এর আগে, ফাইনাল রিভিশনের আগে আরো একবার ফাইনাল রিভিশন দিলা, এরপরে আরো একবার দিলা বা 2বার দিলা, সব মিলে চিন্তামুক্ত একটা ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসবো। আমরা মূলত তোমাকে রিভিশন দেওয়া হবে ইনশাল্লাহ অনেকগুলা ক্লাসে, অনেকগুলা লাইভে। তোমার যেই টপিকে সমস্যা হবে আমরা আছি। আমি প্রমিস করেছি তোমাদেরকে যে তোমাদের 17 তারিখ পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম মানে পরীক্ষা থাকবে ইংলিশ। আমি 17 তারিখ পর্যন্ত তোমাদের যা যা লাগে আমি রেডি আছি তোমাদের জন্য। তো তোমরা আমাকে বলো যে তোমরা এই প্ল্যানটা ভালো লেগেছে কিনা, বা তোমরা নিজের মতো অবশ্যই অ্যাড করবে। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পড়ে ফেলা যায়, রাইটিং পার্টটা অ্যাড করে ফেলো, তুমি তোমার মতো করে অ্যাড করে ফেলো। বাট বেসিক যে জিনিসটা আমি তোমাদেরকে দিতে চেয়েছি এটা বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ ইভরাজ, মতিউর রহমান, লামিয়া, থ্যাংক ইউ সো মাচ, সিদ্রাতুল জান্নাত। ওকে, এবার চলো তোমাদের জন্য, আমি যে তোমাদেরকে বললাম আজকে রাতে তুমি কি পড়বা? সিম্পেসেজ। তাহলে আমি কোন সিম্পেসেজ গুলো আগে শেষ করব, এটা সবার আগে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 1, তোমার যদি অলরেডি একটা সাজেশন নিজের বানানো থাকে সেটা তুমি ফলো করতে পারো, বা তোমার ওভারঅল একটা প্ল্যান থাকলে সেটা তুমি ফলো করো। তুমি সেটা ফলো করতে গিয়ে আমি তোমাকে এখন যেই সাজেশনটা দিব, সাজেশন মিনস তোমাকে আমি এখন যে লেসনগুলোর কথা বলবো সেগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিও। এগুলো থেকে আসার চান্স অনেক বেশি ভাইয়া, অনেক বেশি। সো আমি যদি একটু আগে বললাম কি আমাদের আজকে রাতের প্ল্যানটা কি, তাহলে আজকে রাতে আমরা সিম্পেসের যতগুলো সম্ভব শেষ করব, স্পেশালি সবচেয়ে কমন যেগুলা, এগুলো আজকে রাতে আমরা শেষ করবো, এটা আজকে রাতের টার্গেট। তাহলে আজকে রাতে আমরা কোন প্যাসেজগুলো পড়বো? সবার আগে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 13 এর লেসন 2। এটা অনেক ইম্পর্টেন্ট। কেন? আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, আমরা দেখি যে এইটা প্রায় 7 থেকে 8টা বোর্ডে এসেছে। তারপর ইউনিট 5 এর লেসন 1, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো আপনি সিরিয়ালি কেন দিলেন না, মানে আগে ইউনিট 1 2 3 এইভাবে দেই নাই ইচ্ছে করে, সবচেয়ে কমন যেটা সবার আগে রেখেছি। তো তুমি তোমার প্রিপারেশনটা নিবা, যেভাবে প্রিপারেশন নিচ্ছ নিবা। আমার সাজেশনের উপর পুরোপুরি রিলাই কইরো না, ভরসা কইরো না। এটা সাজেশন, এটা প্রশ্নপত্র না। তো তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছ নাও, নিতে গিয়ে ভাইয়া তোমাকে যেই টপিকগুলো সবচেয়ে কমন বলছি সেগুলো গুরুত্ব বেশি দিবা। ক্লিয়ার? সো সিম্পেসেজ 1 এর জন্য এই পেজে তুমি যেগুলো দেখছো সেগুলোকে একটু বেশি গুরুত্ব দাও আজকে রাতে যতটুকু সম্ভব। আমি জানি সবগুলো পসিবল না, তুমি আমি মানুষ তো ভাইয়া, সবগুলো পসিবল না, যতটুকু সম্ভব শেষ করো। আমরা একটু পরে একটা সিম্পেসেজ পড়বো যেটা থেকে আসার চান্স সবচেয়ে বেশি কোনো না কোনো বোর্ডে আসবে, এমন না যে ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, ভাই এটা কি আমাদের সব বোর্ডের জন্য? হ্যাঁ, এগুলো সব বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট। এইখানে যেগুলো দেখছো, একটা জিনিস মাথায় নিয়ে পরীক্ষার হলে যদি যাও তোমার কোনো প্যারা খাবা না। পরীক্ষার হলে এই জিনিসটা মাথায় নিয়ে যাবা যে আমি যেগুলো পড়ে আসছি বা আমার কাছে যেগুলো সবচেয়ে কমন মনে হয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় নাও আসতে পারে। স্বাভাবিক না?
একটা স্যার যিনি প্রশ্ন করবেন উনি হয়তো একটু কঠিন একটা প্রশ্ন দিয়ে দিলেন, স্বাভাবিক কিনা? ওকে, ইন দ্যাট কেস আমি আনকমন প্রশ্নটার সাথে ডিল করব, ফাইট করব, যতটুক পারি লিখে আসবো। ঠিক আছে, এইটা নিয়ে মাথায় যাও, এইটা মাথায় নিয়ে পরীক্ষায় যাও। তোমার কমন কমন না পড়লেও প্যারা খাবে না। ওকে, সো সিনথেসিস ওয়ানের জন্য আজকে রাতে আমরা এগুলোকে বেশি প্রায়োরিটি দিব, সিনথেসিস টু এর জন্য এগুলো দিবা। এখন একটা জিনিস মনে রাখবা, সিনথেসিস ওয়ান পড়ার সময় এমন অনেক টপিক পাবা যেগুলো, মানে অনেক লেসন পাবা যেগুলো সিনথেসিস টু এর জন্য ইম্পর্টেন্ট। সো তুমি সিনথেসিস গুলো পড়ার সময় এমন ভাবে পড়বা যেটা একসাথে সিনথেসিস ওয়ান টু দুইটাই কভার করে। আমি একটু পর তোমাকে বিস্তারিত কিভাবে পড়া লাগবে সেটাও দেখাবো একটা লেসন পড়িয়ে দিয়ে। ওই লেসনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে এই না যে 8টা বোর্ডেই ওই লেসন আসবে। 8টা বোর্ডে কি একটা লেসন আসা সম্ভব? সম্ভব না। বাট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো। ঠিক আছে, ওকে, এগুলো সিন প্যাসেজ। আনসিনের জন্য, আবার বলছে আনসিনের জন্য যে এইখান থেকে এই জিনিসটা কমন আসবে ব্যাপারটা ওইরকম না। কেন? আনসিন তো আনসিনই, অদেখা। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমরা পরে যাব, এগুলোর বাহিরেও আসলে যাতে লিখতে পারি এটার জন্য আমরা তোমাদেরকে মানে কমন না পড়লে কিভাবে পরীক্ষায় ডিল করবা সেটা নিয়েও ক্লাস হবে, প্যারা নিও না। আনসিনের জন্য তুমি দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জন মিল্টন, একে ফজলুল হক, চার্লস বেবেজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নীল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন, স্টিফেন হকিং, আলবার্ট আইনস্টাইন আর রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবা। তোমার ওভারঅল যে প্ল্যানটা আছে ওইটাতে এগুলোকে কি একটু বেশি প্রায়োরিটি দিবা। ক্লিয়ার? ওকে, এবার আসো ম্যাচিং সেন্টেন্স। ম্যাচিং সেন্টেন্সের জন্য আমি প্রথমে ভেবেছি যে তোমাদেরকে এরকম কয়েকটা লিস্ট দিব কিনা, বাট দেখলাম যে লিস্টটা বেশ বড় হয়ে যায়। তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে তুমি একটু বিগত বছরের বোর্ডে আসা যেগুলো সবচেয়ে বেশি আসছে, একাধিকবার আসছে, এগুলো সবার আগে শেষ করবা। এরকম অনেক আছে। আমি তোমাদেরকে, আজকের লাইভটা তো শেষ লাইভ না, আর অনেকগুলো লাইভ নিব, আমি প্ল্যান করছি তোমাদের সাথে, প্ল্যানটা শেয়ার করব আমি। সো ওই লাইভগুলোতে এই জিনিসগুলো আমি পড়াবো। আমরা এগুলো পড়াবো, যে বোর্ডে আসা প্রশ্নগুলোই সলভ করাবো। অনেকে আছো না যার কাছে এটা নাই, থাকলেও বুঝতে পারছো না, এটা আমরা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, এরপর আসো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের ক্ষেত্রেও কিন্তু কমন না আসার চান্স বেশি, আর পরীক্ষার হল থেকে বের হয়ে স্টুডেন্টরা এইটাতেই ঝামেলা পড়ে যে ভাইয়া আমি বি এর পরে ডি দিয়েছি বাট সবাই সি দিয়েছে, হবে কি হবে না। সো রিয়ারেঞ্জের ক্ষেত্রে এখানে আমি যেই 10টা দিয়েছি এগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। মানে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, প্লাস তুমি তোমার মতো করে তোমার ওই যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করো। বুঝাইতে পারলাম? তাহলে সিন প্যাসেজ দিলাম, আনসিন দিলাম, সেন্টেন্স ম্যাচিং এর ব্যাপারটা বললাম বা ম্যাচিং সেন্টেন্সের কথা বললাম, রিয়ারেঞ্জের কথা বললাম। এগুলো কিন্তু কমন, তোমাদের সাথে অলরেডি শেয়ার করা আছে, পারলে আমরা এগুলো আরো ডিটেইলে বিস্তারিত ভালোভাবে শেয়ার করব। এবার আসলে রাইটিং পার্ট। রাইটিং পার্টের ক্ষেত্রে একটা মজার ব্যাপার শেয়ার করি। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতেছো কিনা, নাকি না হয় আমি মাঝে মাঝে হারাই ফেলি যে তোমরা আসলে আমার সাথে আছো কিনা। আচ্ছা, লাবিবা বলছে ভাইয়া বুক রিডিং পড়বো নাকি টেস্ট পেপার কথা বলতেছেন? আচ্ছা, লাবিবা ভালো কোয়েশ্চেন করেছে যে ভাইয়া আপনি যে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো একটু পর নিব। লাবিবা বলেছে ভাইয়া আপনি যে সিম প্যাসেজের কথা বলছেন এটা কি আমরা মেন বইটা পড়বো নাকি টেস্ট পেপার? আচ্ছা, মেন বই আর টেস্ট পেপারের মধ্যে পার্থক্য কি? টেস্ট পেপারেও প্যাসেজটা আছে, মেন বইয়েও প্যাসেজটা আছে। পার্থক্য হচ্ছে টেস্ট পেপারে একটু প্র্যাকটিস দেওয়া আছে। আমি বলবো প্যাসেজ তো দুই জায়গায় সেম, একটু টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। প্র্যাকটিসটা জরুরি। ঠিক আছে, তৌহিদুল চাঁদ, ফরিদা, বুঝাতে পারলাম? শুধু মেন বইটা পড়বা না, অবশ্যই মানে মেন বইয়ের যে প্যাসেজ আছে এটা পড়ার পর তুমি অবশ্যই প্র্যাকটিস করবা, আদারওয়াইজ আটকে যাবা। পরীক্ষায় কি কি টাইপ কোয়েশ্চেন আসে সেটাও আমি একটু পর দেখাই দিব, যে সিন প্যাসেজ থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। আলিফ বলছে ভাই পিডিএফ গুলো দিয়েন, অবশ্যই দিব। পরীক্ষার আগে যা চাও ভাই আমি তা দিতে রাজি আছি, বাট কথা হচ্ছে তুমি পড়তে হবে ভাই। সবাইকে বলতেছি, তুমি পরীক্ষার আগে যা চাও আমি দিতে রাজি আছি, আমি লাগলে সারা রাত সজাগ থাকবো। এই কয়েকটা দিনের ব্যাপারই তো, বাট তুমি পড়তে হবে। রাইটিং পার্টের ক্ষেত্রে ধরো এইখানে তুমি যে প্যারাগ্রাফ গুলো দেখছো এগুলো তুমি যে মূলত সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারের জন্যই শুধু পড়ছো এমন না, এমন হইতে পারে এটার কোনো একটা সেকেন্ড পেপারে চলে আসলো। সো লাভ প্রজেক্ট না। সো এই যে প্যারাগ্রাফগুলো তোমরা দেখছো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। তুমি তোমার মতো প্যারাগ্রাফ পড়ো, পড়ার সময় আমার এই 13টা প্যারাগ্রাফে তুমি একটু বেশি গুরুত্ব দিও। আমার এই 13টা প্যারাগ্রাফে একটু বেশি গুরুত্ব দিও।
আবার বলছি, এটা প্রশ্নপত্র না, এটা সাজেশন, বা এটা তোমাকে আমি বড় ভাইয়ের জায়গা থেকে বললাম যে ভাই তুই এটা পড়, এটা থেকে আসার চান্স একটু বেশি, তুই তোর মতো করেই পড়, এটা থেকে আসার চান্স বেশি, এইভাবে বললাম। সো কি বলছি, তুমি তোমার প্রিপারেশনটা নেওয়ার সময় আমার এই প্যারাগ্রাফগুলোর একটু বেশি গুরুত্ব দিও। ঠিক আছে? ওকে, প্যারাগ্রাফ গেল। এবার আসো কমপ্লিটিং স্টোরি। আমাদের কমপ্লিটিং স্টোরিটা একটু ভালোভাবে শোনো। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের আসে, ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল আর কি ক্রিয়েটিভ। তোমাদের অনেক বন্ধু ক্লাস থেকে পালাই যেতেছে, লস। আমি আজকে কিন্তু বলবো না যে ক্লাসে থাকো, না থাকলে তোমার লস। আচ্ছা, কমপ্লিটিং স্টোরি দুই ধরনের, ট্রেডিশনাল ক্রিয়েটিভ। পরীক্ষায় ট্রেডিশনাল আসলে তুমি বানায় দিতে পারবা, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইচ্ছা থাকলে উপায় হয়, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এগুলো তুমি বানায় দিতে পারবা, এই যে আমার এখানে যেগুলো দেখছো। বাট তুমি যদি ক্রিয়েটিভ স্টোরিতে আসো, ক্রিয়েটিভ স্টোরিটা কি, মানে একটা গল্প তুমি হয়তো আগে খুব পড়ো নাই, ওই গল্পের অর্ধেকটা দিবে, বাকিটা তোমার নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। তুমি পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবা যে ট্রেডিশনাল স্টোরি না এসে তোমার হলে ক্রিয়েটিভ স্টোরিও আসতে পারে। ক্রিয়েটিভ স্টোরি কি, যেগুলো তুমি আমি হয়তো পড়ি নাই আগে। ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল, নিজে একটা গল্প বানাতে হবে। ফর এক্সাম্পল, আমি আজকে বললাম, আমি এখানে কমেন্ট থেকে একজন নাম, কমেন্ট বক্স থেকে একজনের নাম নিচ্ছি, আমি করিম আহমেদকে দেখছি। আচ্ছা, করিম একটা কোয়েশ্চেন করেছে যে ভাইয়া সামারিতে ফুল মার্কস পাওয়ার টেকনিক বলেন। এই টেকনিক মেকনিক এগুলো নিয়ে একটু পর কথা বলছি, আগে তোমাদেরকে আমি সাজেশনটা বুঝাই দেই, হ্যাঁ। তারপর রিশান আমাকে একটা কোয়েশ্চেন করছে, ভাইয়া গুড সাইড আর ব্যাড সাইড নিয়ে প্যারাগ্রাফ কভার দেওয়া যায়? এই যে রিশান বা এই ধরনের, রিশানের প্রশ্নটাও ভালো, তারপর করিমের প্রশ্নটাও, এগুলো আমি একটু পর উত্তর দিচ্ছি, আগে আমি তোমাদেরকে সাজেশনটা বুঝাই দিই, তারপর আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব ভাইয়া। কেমন? আচ্ছা, এখন আসো, ক্রিয়েটিভ স্টোরিটা হচ্ছে কি, ধরো আমি একটা গল্প বললাম যে ওসমান আজকে বাংলা পরীক্ষা দিতে গিয়ে আহ 7টা সৃজনশীল খুব ভালোভাবে দিয়ে পরীক্ষার হল থেকে বের হলো এবং তার মায়ের সাথে দেখা করলো। তার মা তাকে বলল, একটু পর্যন্ত বললাম। পরের গল্পটা বললাম যে তোমরা নিজের মতো করে বানায় লেখো। তোমরা কেউ বললা, তার মা তাকে জিজ্ঞেস করলো যে বাবা পরীক্ষা কেমন হয়েছে, সে বলল ভালো, এরকম করে গল্পটা বানায় লিখলা। ক্রিয়েটিভ স্টোরিটা মূলত এইরকম। ঠিক আছে? সো তুমি একটা প্রিপারেশন নিয়ে, মানে অবশ্যই আমি এখানে যেগুলো দিয়েছি এগুলোর পাশাপাশি তুমি তোমার মতো করে পড়বা। বাট পড়ার সময় এটা মাথায় রাখবা পরীক্ষার হলে ঢুকার আগে যে আমার পরীক্ষায় কমন নাও আসতে পারে। ঠিক আছে? সো এইখানে আমি কিছু ট্রেডিশনাল স্টোরি দিয়েছি, এরপর কিছু ক্রিয়েটিভ স্টোরি দিয়েছি, এগুলো তোমরা একটু তোমাদের মতো করে পড়বা। এরপর বাকি রইলো হচ্ছে গ্রাফ চার্ট। বিশ্বাস করো ভাই, গ্রাফ চার্ট আমার মনে হয় এটা কোনো না কোনো বোর্ডে আসবে, যাই হোক এটার কথা একটু পরে আসছি। গ্রাফ চার্ট একটা পড়লে তুমি যে কোনো জায়গা থেকে আসুক পারবা, আমি তোমাকে এটা শেখাবো, আমি এটা নিশ্চয়তা দিচ্ছি। একটা পড়লে যে কোনো জায়গা থেকে উত্তর করতে পারবা, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, ব্যাপার না। আচ্ছা, ইনফর্মাল লেটার অথবা ইমেল, দুইটা আসলে যে কোনো একটা দিবা, আর একটা আসলে তো একটাই দিচ্ছ। ইনফর্মাল লেটার, ইমেলের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরও তোমার লাগলে আমি আবার আজকে ক্লাস শেষে শেয়ার করব, ব্যাপার না। এখানে ইমেল আছে কিছু। সর্বশেষ ডায়ালগ। ডায়ালগের ক্ষেত্রে দেখো এখানে 15টা মতো ডায়ালগ আছে। ডায়ালগের ব্যাপারটা তুমি একটু মানে প্রেশার নিও না আলাদা, কেন জানো? তুমি ফর এক্সাম্পল, এখানে আমি সবচেয়ে কমন আমার কাছে মনে হচ্ছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে, বা ধরো আরেকটা টপিক যদি বলি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। রিডিং নিউজ পেপার বা নিউজ পেপার নিয়ে তুমি হয় প্যারাগ্রাফ পড়েছো বা রচনা পড়েছো বা পড়বা। So, ওই জিনিসগুলোই ঘুরে ফিরে সেম জিনিস। ট্রি প্ল্যান্টেশন তোমার আমি প্যারাগ্রাফ দিয়েছি, প্যারাগ্রাফের জিনিসগুলোই ডায়লগের মতো লিখো না। আলাদা কেন মাথায় প্রেশার নিতে হবে ভাইয়া? এত মুখস্থ করার দরকার নাই। আর বানিয়ে লিখতে পারলে তো বেস্ট। ফিজিক্যাল এক্সারসাইজ আছে, আর্লি রাইজিং আছে, এই তো শেষ আমাদের পরীক্ষা। সো আমি আবার একটু যদি স্টাডি প্ল্যানটাতে যাই, আমরা আজকে ভাইয়া যে সিম্পেসেজ গুলো দেখাইছে এগুলো সবার আগে শেষ করব, তারপর নিজের মতো পড়বো। এরপর আনসিন, প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট এইরকম করে ধরে ধরে আমরা আগাইতে পারি। পাশাপাশি আমাদের যাদের প্ল্যান আছে যে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারও পড়বো, তারা চাইলে সেগুলো নিজের মতো করে পড়ে আগাই রাখতে পারি। ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। তারপর আমি একটা, আমরা সবচেয়ে কমন যে সিন প্যাসেজ গুলো আছে সেগুলো একটু একটু করে সলভে আগাবো। ক্লাসে আসছো অবশ্যই পড়তে হবে ভাই। তুমি আমাকে জাস্ট তোমার সামনের পরীক্ষা কবে আমাদের? পরীক্ষা হচ্ছে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ফার্স্ট পেপার। তুমি আমাকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত দাও,
আমি তোমাকে এ প্লাস এনে দেওয়ার ব্যবস্থা করবো, বাট তুমি আমার কথা শুনতে হবে। ব্যবস্থা করবো একদিন, আমি তোমাকে গাইড করবো, তুমি গাইডলাইন গুলো ফলো করবা, ইনশাল্লাহ এ প্লাস আসবে। এখন তুমি ধরো একবারে সারা বছর কিছুই পড়ো নাই, তুমি নিজেই বুঝতেছো যে তুমি খুব চেষ্টা করলে হয়তো পাশ করবা বা মোটামুটি একটা রেজাল্ট করবা। সেক্ষেত্রে আমি মানে তুমি নিজে বুঝবা যে তোমার অবস্থানটা কোথায় আছে আর কি। সো ভাইয়াকে একটু বলো যে এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ সানি। রিফাত ব্রাদার, ক্লিয়ার? ভাই বলো তো, ক্লিয়ার এতটুকু তোমার কাছে? সিয়াম আমি গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। প্রসেন বিশ্বাস, সুলতান পারভিন। আচ্ছা, সুলতানা পারভিন একটা ভালো কথা বলেছে যে ভাইয়া গ্রাফ চার্টের ফরম্যাট দিয়েন। এমন অনেকে আছে যে ভাইয়া ইনফর্মাল লেটারের ফরম্যাটটা ভুলে গেছি, ইমেইলের ফরম্যাটটা ভুলে গেছি। ডোন্ট ওয়ারি, ভাইয়া আছে, সব দিব ইনশাল্লাহ, আই প্রমিস। জাবির ভাই তোমাদেরকে নিয়ে এই প্ল্যানগুলোই করতেছিল আজকে সারাদিন। জাবির ভাই আমি দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তো হয়েছে, এবার ইংলিশটা নিয়ে কি করা যায়, এগুলো সব আমাদের প্ল্যানে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের সাজেশনে আমরা সবচেয়ে কমন কোনটা দেখেছি, যে সিনথেসিস 1, যেটা হচ্ছে ইউনিট 13-এর লেসন 2। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমার মেন বইটা খোলো, অথবা তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, অর্থাৎ যেটাই থাকুক, মেন বই বলো বা টেস্ট পেপার বলো, ওইটার এই ইউনিটটা খোলো। মেন বই থেকে খোলা হয়ে গেলে কমেন্টে ডান লিখো। সবাই একটু এই কাজটা করো। ইউনিট 13-এর লেসন 2 এইটা যদি খোলা হয়ে যায়, সবাই একটু কমেন্টে ডান লিখো। আমি একটা জিনিস, আমার সামনে একটা বই আছে, আমি জাস্ট কাউন্ট করতে চাই এটা পরীক্ষায় কতবার আসছে। 1 2 3 4 5 বার, একটা লেসন 5 বার আসছে, চিন্তা করো কত ইম্পর্ট্যান্ট। সো সবাই একটু এটা, একটু সবাই এটা হয়ে গেলে ডান লিখো। থ্যাংক ইউ লিয়ান, ফারিয়া, ফারিয়া ইসলাম, সৃজন, মুসলিমা জেরিন, থ্যাংক ইউ সো মাচ। সবাই মেন বইটা খোলো, আমরা এখন পড়াই, যা আলোচনা হয়ে গেছে আর না। কি পড়তে হবে না পড়তে হবে বলে দিছি, কিভাবে পড়তে হবে বলে দিছি। দেখো, কিভাবে পড়তে হবে ডান বলে দিলাম, কি পড়তে হবে বলে দিলাম, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে পড়তে হবে। সো পড়ায় ফিরি চলো, কিভাবে পড়তে হবে সেটাও এখন দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সানি বলছে ভাইয়া সিন প্যাসেজ কোনগুলো পড়বো। সানি এতক্ষণ তো এটাই বললাম, এই যে সিন প্যাসেজ এগুলো পড়বো আমরা। চলো, ইউনিট 13-এর লেসন 2, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, এই লেসনটা নিয়ে আমি আলোচনা করব একটু। আমরা আলোচনা করতে গিয়ে আমি তোমাকে দেখিয়ে দিব যে তোমার কিভাবে পড়া উচিত, এগুলো কিভাবে পড়া উচিত সেটা নিয়ে কথা বলবো। সো এইভাবে তুমি প্রত্যেকটা লেসন পড়বা। তুমি যখন লেসনগুলো পড়বা, প্যাসেজগুলো পড়বা, তুমি দেখবা যে এখানে অপরিচিত কিছু শব্দ আছে, যদিও এতদিন অপরিচিত থাকার কথা না, 2 বছর 1.5 বছর পড়ার কথা। ঠিক আছে, চলো আমরা একটা লেসন আলোচনা করি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আবারও বলছি, 8টা বোর্ড, 8টা বোর্ডে কি এই লেসনটা আসবে? আসবে না, হয়তো সর্বোচ্চ একটা বোর্ডে আসবে, 2টা বোর্ডে আসবে। বাট কোন বোর্ডে আসবে এটা তুমি আমি কেউ জানি না, আমাদের পড়তে হবে। আচ্ছা, তোমরা যারা বলছো ভাই সিভি দিয়েন, ইনফর্মাল লেটার দিয়েন, ভাইয়া বিশ্বাস করো, তোমার 13 তারিখ পর্যন্ত এক্সামে তোমার যা যা লাগে আমি জানি এটা কি কি লাগবে, সব দিব, চিন্তা করো না, কেমন? ওকে। বলছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন আ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফেসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এইখানে অর্থটা আমি বলবো, এখানে পাশে অর্থ আছে যদিও। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফেসিলিটেট শব্দটার সিনোনিম কি, বা এটা দ্বারা কি বুঝায়, এরকম প্রশ্ন আসে না? কারা কারা প্র্যাকটিস করছো? যারা প্র্যাকটিস করছো এতদিন বা পড়ছো, একটু হইলেও বলতে পারবা যে ফেসিলিটেট শব্দটা দ্বারা কি বুঝায়, এটার মিনিং কি, এটার সিনোনিম কি, এগুলো কিন্তু আসে। তো প্যাসেজ পড়ার সময় অপরিচিত শব্দগুলো একবার এভাবে মাথায় রাখতে হবে। বলতেছে ইন্টারনেট টেকনোলজি আমাদেরকে সাহায্য করেছে ডিজাইন আ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট, বেশ মানে কিছু সংখ্যক ওয়েবসাইটের ডিজাইন করতে বা নকশা প্রণয়ন করতে, টু ফেসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে দেখো, মানে বিশ্বজুড়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলতে বিশ্বজুড়ে বা বিশ্বব্যাপী বোঝাচ্ছে, বিশ্বব্যাপী, অ্যামং দ্য পিপল, অ্যামং পিপল মানুষের মাঝে আমাদের যে সোশ্যাল রিলেশনস বা সামাজিক সম্পর্ক আছে, সেটা যাতে আরো ফেসিলিটি বা সহজ করা যায়, সেজন্য ইন্টারনেট এরকম
নকশা প্রণয়নে আমাদেরকে সাহায্য করেছে। দিজ আর নোন এজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অর সোশ্যাল নেটওয়ার্কস অর সোশ্যাল মিডিয়া। এখান থেকে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসতে পারে এটা, যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস গুলো কি, বা কি এই জিনিসটা কি, সোশ্যাল নেটওয়ার্কস কি, সোশ্যাল মিডিয়া কি, এটা বলতে তুমি কি বুঝো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু কমেন্টে একটু কষ্ট দিব আজকে। তোমার কাছে আমার প্রশ্ন যে, ধরো পরীক্ষা আসলো যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, দেখি উত্তর করো তো। এখানেই আছে উত্তরটা, দেখি পারো নাকি। আমি জানি তোমরা এমসিকিউ কিন্তু উত্তর করতে পারো, এমসিকিউ বলতে ওই যে 7টা প্রশ্ন আসে এগুলোর উত্তর করতে পারো, কিন্তু এরপরে যে শর্ট কোয়েশ্চেন আসে এটা পারবা না, এটাতে ঝামেলা হবে। পারবা ইনশাআল্লাহ, শিখবা, বাট বেশিরভাগেরই ঝামেলা হয়ে যায়। তো আমি যদি তোমার কোয়েশ্চেন করি ভাইয়া, যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস সার্ভিস কি, বা সোশ্যাল নেটওয়ার্ক কি, বা সোশ্যাল মিডিয়া কি, দেখি কমেন্টে উত্তর করো। পুরোটা লিখতে হবে না, তুমি এক দুইটা কিওয়ার্ড লিখো, মূল শব্দ লিখো, যাতে আমি বুঝি তুমি লিখতে পারবা পরীক্ষার হলে। একটু বলো কি হবে এটা। সাদিয়া ইয়াসমিনের একটা কথা আমার খুব ভালো লেগেছে, ও বলেছে যা গেছে গেছে, এখন ওইটা নিয়ে ভেবে লাভ নাই, পরেরটা চিন্তা করো সবাই। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, তুমি এই বয়সে খুবই মেচিউরিটির পরিচয় দিয়েছো। আমি এটা শুরুতেই তোমাদের সবাইকে বলেছি, যা হয়ে গেছে বাদ দাও, পরেরটার চিন্তা করো ভাইয়া, পরেরটার চিন্তা করো। আজকে তোমাদেরকে আমি এই ক্লাসটা 10টা 10-এ শুরু হয়েছে, এর আগ পর্যন্ত সময় দিছি অনেক, আগেরটা নিয়ে ভাবার আর দিব না। এখন তুমি আমার কথা শুনতে হবে, তুমি একটু পড়তে হবে ভাই, লাস্ট সামনে যে কয়েকটা দিন আছে। তোমার আমি মাঝে মাঝে একটু আহ, জ- কঠোর ভাষায় কথাও বলতে পারি না পড়লে। ঠিক আছে, তো দেখো পারো কিনা। প্রশ্নটা কি করলাম, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। যেমন কামরুন নাহার একটা ভালো আনসার দিয়েছে, যে বলছে আ সাইট ওয়্যার উই ক্যান নো অ্যাবাউট ওয়ার্ল্ড। আচ্ছা, বাকিদের অবস্থা এই অবস্থা কেন? তোমরা একটু ট্রাই করো প্লিজ, তোমরা যদি মানে না ট্রাই করো আমি বুঝবো কি করে তোমার কোন জায়গায় সমস্যা আছে। যেমন লাবিবা ভালো আনসার দিয়েছে, সাগর ভালো আনসার দিয়েছে, তারপর সাব্বিরও ভালো আনসার দিয়েছে, আহ, জামান সাজেশন তো দিয়েছি ভাইয়া, আহনাব আল মোর্শেদ মৃদুল, ওকে চমৎকার ভাইয়া, এই তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্নটা বুঝছি এখান থেকে কি টাইপ প্রশ্ন আসতে পারে, আবার বলছি এই প্যাসেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, বলছে এট প্রেজেন্ট ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। তাহলে এটা এমসিকিউতে যদি আসে, এত সহজ আসার চান্স কম, যদি আসে যে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া সাইট কোনটা, উত্তর হবে ফেসবুক। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এটসেট্রা আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস। এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, তোমরা এখন যদি গুরুত্ব না দাও একটু পর আফসোস করবা, একটু একটু পর বলতে পরীক্ষার হলে গিয়ে। আচ্ছা, এখান থেকে প্রশ্নটা আসতে পারে যে কয়েকটা সোশ্যাল সার্ভিসের নাম বলো, নাম লিখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে যে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া সাইট কোনটা, তার মধ্যে এরপর বলবে যে কয়েকটা সোশ্যাল সার্ভিসের নাম লিখো। পারবো না আমরা? সবচেয়ে পপুলার হচ্ছে ফেসবুক, আর এর মধ্যে মানে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এমন হচ্ছে গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন। প্যাসেজে যেটা আছে এটা দিও, নিজে আবার ইনস্টাগ্রাম লিখতে যায় না। আচ্ছা, social network services are web-based and hence provide ways for the users to interact through the internet. তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসগুলো কি, কিসের উপর ভিত্তি করে চলে, ওয়েব ওয়েব। ঠিক আছে, তারপর বলছে প্রোভাইড ওয়েজ, পদ্ধতি বা পথ প্রদান করে ফর দ্য ইউজার্স, ব্যবহারকারীদের জন্য, টু ইন্টারেক্ট থ্রু ইন্টারনেট। তাহলে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসগুলো আমরা যে ব্যবহার করি, আমি যে তোমার সাথে এই যে কথা বলতেছি, ইন্টারাকশনে আছি, হ্যাঁ, কিসের মাধ্যমে, উত্তর হবে থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে। দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার। বলছে এই সার্ভিসগুলো এই জিনিসটা সম্ভব করেছে, টু কানেক্ট পিপল, মানুষকে সংযুক্ত করতে, শেয়ারিং ইন্টারেস্ট, তাদের আগ্রহগুলো শেয়ার করতে, এন্ড অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রমগুলো শেয়ার করতে, অ্যাক্রস দ্য বর্ডার্স, মানে দেশের গণ্ডি পেরিয়ে, সীমানা পেরিয়ে, এন্ড দাস এভাবেই হ্যাভ মেড দ্য ইউজার্স ফিল দ্যাট দে রিয়েলি লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তুমি ধরো প্রশ্ন এভাবে করলো যে তুমি গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝো, এই প্রশ্নটা করতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা, এবার আসো, এইখানে ওনারাই একটা প্রশ্ন করে দিয়েছেন যে
হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট, তোমাকে হয়তো একটু ডিফারেন্ট হইতে দিবে। হ্যাঁ, ফাস্ট না দিয়ে ধরো রেপিডলি কথাটা দিতে পারে, মানে এই শব্দটাকে একটু চেঞ্জ করে দিবে। বাট তুমি কিন্তু উত্তর এটাই করতে পারবা। আবারও বলছি, সেম জিনিস বলছে, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট, ফাস্ট না দিয়ে রেপিডলি দিতে পারে বা এরকম সিনোনিম ইউজ করতে পারে, তখন ঘাবড়ানো যাবে না। বলছে কেমন সোশ্যাল নেটওয়ার্ক গুলো এত দ্রুত ছড়িয়ে পড়ছে। আচ্ছা, উত্তর কি? মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি, বিনামূল্যে। ঠিক আছে, ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, তুমি চাইলে এগুলোকে ফ্রিতে ব্যবহার করতে পারো, পেইং আ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। মানে তোমাকে যে ওয়াইফাই দেয়, তুমি যে ডেটা কিনো, তাদেরকে অল্প কিছু পরিমাণ আহ, টাকা দিয়ে বা মূল্য দিয়ে তুমি এটা ব্যবহার করতে পারো। এগুলো একটা জিনিস না, এখানে কিন্তু উত্তর একাধিক, মানে উত্তর একাধিক পয়েন্ট হবে বা লাইন হবে। প্রশ্নটা কি? এটা কিন্তু খুবই কমন, বারবার বলছি, এই জন্য তোমার আমি পড়াচ্ছি এটা আলাদা করে। বলছে যে কেন সোশ্যাল নেটওয়ার্ক গুলো এত দ্রুত এক্সপান্ড করছে, ছড়িয়ে পড়ছে। নাম্বার ওয়ান, এটা কস্ট ফ্রি, একটু দিলা। পুরোটা কিন্তু এরকম করে তুমি আলাদা করে লিখতে হবে না। এরপর তুমি দিবা দুই নাম্বার জিনিসটা, সেকেন্ডলি, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। বলছে দ্বিতীয়ত, তুমি পারো মেক ইউর পার্সোনাল প্রোফাইল, তোমার যে ব্যক্তিগত প্রোফাইলটা আছে, পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি, পুরা অনলাইন সম্প্রদায়ের সামনে তুমি এটাকে পাবলিক করতে পারো। ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউর সেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তখন তুমি আর এটা উত্তর করতে হবে না, মানে উত্তর ওই প্রথম পয়েন্টটা দিলেই হবে আর কি। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাইয়া, আমি শর্ট কোয়েশ্চেন কতটুকু লিখবো, মানে কত বড় লিখবো? এই প্রশ্নটা হয়তো অনেকে করছো, আমি কমেন্ট ওইভাবে না দেখে পড়ায় ফোকাস করতেছি এই জন্য। সো উত্তরটা হচ্ছে যে তুমি শর্ট কোয়েশ্চেন আসলে নর্মালি ডিপেন্ড করে প্রশ্নের উপর, একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, মানে ওই শর্ট কোয়েশ্চেন কত বড় হবে। বাট ইন জেনারেল তুমি 2-2.5 লাইন লিখতে পারো। ঠিক আছে, আবারও বলছি, ডিপেন্ড করে পুরোপুরি প্রশ্নের উপর 2 থেকে 2.5 লাইন লিখতে পারো চাইলে। যেমন এইটা একটু বড় হবে, এই যে তুমি প্রথমে লিখলা এইটা, যে ফার্স্টলি মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি, এরপর লিখবা যে সেকেন্ডলি ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার কমিউনিটি, এইভাবে লিখলা। থার্ডলি, ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপলস প্রোফাইল, একটু লিখলা, মানে তুমি চাইলে অন্য মানুষের প্রোফাইলও দেখতে পারো, ইফ ইউ আর ইন্টারেস্টেড, যদি তুমি আগ্রহী হও। হ্যাঁ, আচ্ছা, এই যে থার্ডলি, এটা সরি ওইটা না, সোশ্যাল নেটওয়ার্ক অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট, মডিফাই দ্য প্রোফাইল। মানে এই সোশ্যাল নেটওয়ার্ক গুলো ব্যবহারকারীকে অ্যালাউ করে, অনুমতি দেয়, টু আপলোড পিকচার্স, ছবি আপলোড করতে, মাল্টিমিডিয়া আপলোড করতে, এরপর তোমার প্রোফাইলটাকে মডিফাই বা পরিবর্তন করতে। দেখো, এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে আসে, তাহলে তোমাকে একটু বড়ই লিখতে হবে, 2.5 লাইনেও হবে না, 3 লাইনেও হবে না, একটু বড় লিখতে হবে, বাট প্যাসেজ থেকে। সিন প্যাসেজের মজাই এটা যে তুমি প্যাসেজ থেকে লিখতে পারবা। বাট তুমি ট্রাই করবা হুবহু প্যাসেজ থেকে না উঠিয়ে দিয়ে একটু মডিফাই করে লিখার। আমি একটু পর তোমাকে দেখাবো যে কিভাবে উত্তর করতে হয়, প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, একটা শর্ট কোয়েশ্চেন কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে হয়, সেটাও আমি একটু পর তোমাকে দেখাবো। আচ্ছা, বলছে সাম সার্ভিসেস লাইক ফেসবুক, ফেসবুকের মতো কিছু সার্ভিস অ্যালাউ ইউজার্স, ইউজারকে, ব্যবহারকারীদেরকে অ্যালাউ করে টু আপডেট দেয়ার প্রোফাইলস, তাদের যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপডেট করতে। ফোর্থলি, দেখছো আমাদের প্রশ্নের উত্তর কিন্তু এখনো শেষ হচ্ছে না, নেটওয়ার্কস অ্যালাউজ, এগুলো থেকে আবার এমসিকিউ আসবে, এগুলোর মাঝেই এমসিকিউ আসবে। নেটওয়ার্ক অ্যালাউ ইউজার্স টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস এন্ড আদার ইউজার্স, আমরা কিন্তু চাইলে কমেন্ট করতে পারি, বুঝাচ্ছে এটা। ফাইনালি, দের আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, প্রাইভেসি প্রোটেকশন মেজার্স মানে গোপনীয়তা রক্ষা করার কিছু পদক্ষেপও আছে। আ ইউজার হিমসেলফ অর হারসেলফ, একজন ব্যবহারকারী সে নিজে, ডিসাইডস ওভার দ্য নাম্বার অফ ভিজিটর্স অর ভিউয়ার্স অ্যান্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার্ড উইথ আদার্স, মানে সে সিদ্ধান্ত নেয়, ধরো কোন ইনফরমেশনটা সে অন্যদের সাথে শেয়ার করবে। শেষ। আবার বলছি, এই লেসনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো কয়েকটা প্র্যাকটিস করি, দেখি পারো কিনা। তোমরা উত্তর করবে এইভাবে যে এর আনসার যদি 1 হয় 1, 2 হইলে 2, 3 হইলে 3, 4 হইলে 4। বলো, দ্য সোশ্যাল নেটওয়ার্কস, দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর স্প্রেডিং ফাস্ট ডিউ টু ড্যাশ রিজন। একটু আগে আমি তোমাকে এটা পড়াইছি যে কয়টা ধাপ, ওই যে কয়টা কারণে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে পড়াইছি না?
মেন বইটা সামনে রাখো, পরীক্ষার হলে এই প্যাসেজটা তোমার সামনেই থাকবে, এমন না যে নকল করতেছো। ওইখান থেকে দেখেই বলো এর আনসার কি হবে। এর আনসার কি হবে একটু দেখেই বলো। আমি তোমাদের কমেন্টগুলো একটু একটু দেখি যে পারছো কিনা তোমরা। খাদিজা আরমিন, বলো ভাইয়া কি হবে। অর্পা, আর যারা যারা আছো বলো তো এর আনসারটা কি হবে। আচ্ছা, মারুফ বলেছে থ্রি, তানভীর বলেছে থ্রি, তারপর কনিকা রোজারিও বলেছে থ্রি। বাকিদের কি অবস্থা, পড়াশোনা করতেছো? দেখো প্লিজ, লাইফে যা করছো এতদিন আর না, এখন আসছে একটু নাড়াচাড়া দিয়ে বসার সময়। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অধিকাংশই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। রিফা, তারপর রেদওয়ান, আব্দুল্লাহ আল আমিন, রামিম খান, জিহাদ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়েরা। কারেক্ট অ্যান্সার কি বলেছো? তোমরা একটু খাতায়ও চাইলে লিখতে পারো, আমি তোমাদেরকে 7টার মতো বা 10টার মতো প্র্যাকটিস করতে দিব, পরে আমরা দেখবো যে কয়টা হলো আমাদের। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখেছি যে ফোর্থলি বলেছে, তাই না? 4টা। তোমরা কিন্তু বলেছো 5টা। কেন? এখন অনেকের মনে প্রশ্ন আছে, ভাই এখানে তো 4টা বলেছে, একটা না আছে ফাইনালি, কোথায় যেন বলেছে, এই যে ফাইনালি 4টা, আর এখানে একটা 5টা। তো টোটাল 5টা পয়েন্ট বলছে, 5টা পয়েন্ট আমরা ধরে ধরে আলোচনা করলাম। তাহলে কি হবে, উত্তর হবে থ্রি। থ্যাংক ইউ, কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্কস আর গিভিং পিপল দ্য ফিলিং অফ লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। সোশ্যাল নেটওয়ার্কটা মানুষকে এই অনুভূতিটা দিচ্ছে যে তারা একটা গ্রামে বসবাস করছে। ওই গ্রামটা কেমন জানতে চাচ্ছে, মেন বইয়ে আছে, প্যাসেজে আছে, আমি পড়াইছি তোমাদেরকে একটু আগে। ওইটা কি গ্লোবাল, ওইটা কি ভার্চুয়াল, ওইটা কি ফ্যাকচুয়াল, নাকি ওইটা হচ্ছে ইন্টেলেকচুয়াল? কি হবে? তুরাগ, তুষার, দুষ্টুমি পরেও করা যাবে পরীক্ষার পরে, এখন পড়তে হবে একটু। বলো তো কাশফি। রাজশ্রী বলছে ভাইয়া আপনি যে আগে সাজেশনটা দিচ্ছেন ওইটা কি পড়বো না? ওইটার এটা তো সেম, একদম সেম। ওইটার এটা সেম, ওইটা তুমি দেখো মিলাও। আচ্ছা, প্লিজ, অনেকে দেখছে এখনো বাংলা নিয়ে আলোচনা করতেছে যে অমুক সৃজনশীলটা কি ইত্যাদি ইত্যাদি, প্লিজ ভুলে যাও প্লিজ। বাংলা নিয়ে আর না, বাংলা নিয়ে যা হওয়ার হয়েছে। এখন চেষ্টা করো বাংলা যে খারাপ করছো একটু, ওইটা ইংলিশ দিয়ে উঠানোর। আচ্ছা, আলফি বলেছে বিয়ের আনসার ওয়ান, বাকিদের আনসার তো পাচ্ছি না। এইটা, সোশ্যাল নেটওয়ার্কস আর গিভিং পিপল দ্য ফিলিং অফ লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। কি হবে বলো তো ইমন? রিয়ানা, ইয়াসমিন, রিয়ানা বলেছে গ্লোবাল। আচ্ছা, দেখি বাকিদের কি অবস্থা। আদনান বলেছে গ্লোবাল, সুফিয়াও বলেছে গ্লোবাল, আমরা কিন্তু এটা প্যাসেজে পড়েছি। সুমাইয়া ইসলামও বলেছে গ্লোবাল। আচ্ছা, ইয়েস, সোশ্যাল নেটওয়ার্কস আমাদেরকে কি একটা ফিলিংস দিচ্ছে যে ফিলিং দিচ্ছে যে আমরা গ্লোবাল ভিলেজে আছি, বৈশ্বিক গ্রামে। ওকে, দ্য সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর এক্সপান্ডিং ফাস্ট। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ, কারণ কি বলতো? আমরা এখানে অনেকগুলা রিজন দেখেছি। সো বলো কি হবে এটা। রাইসা, মেহরিশ, বলো তো কারণ হচ্ছে, বলছে দিজ আর ইউজফুল, দিজ আর পপুলার, দিজ আর চিপ, দিজ আর কস্টলি। আফরোজ, সুমাইয়া, মোহাম্মদ ইব্রাজ, অর্পা মন্ডল, বলো তো এটা কি হবে। এটাও আমরা কিন্তু পড়েছি। আমরা যে যে 5টা টোটাল পড়লাম, 5টা কারণ জানলাম, ওইখানে কি বলেছে যে এটা ইউজফুল, ওইখানে কি বলেছে যে এটা খুবই দামি, নাকি খুবই পপুলার, আর নাকি খুবই সস্তা, কি কারণে বলো। আহমেদ সিয়াম, দেবাশিস বিশ্বাস, দেবাশিস পড়ায় মনোযোগ দাও ভাইয়া, দুষ্টুমি আমরা পরেও করতে পারবো পরীক্ষার পরে, তাই না? আচ্ছা, জাহিদুল, আকিব সান্ধাই, সন্ধি, প্রণয়, বলো সির আনসার কি হবে। কণিকা বলেছে ভাইয়া থ্রি হবে, মানে দিজ আর চিপ, এগুলো সস্তা তাই। আমরা তো এটাই বোধহয় পড়েছিলাম, তাই না? কণিকা তো বোধহয় কারেক্ট আনসার দিয়ে ফেলেছে। ইমরান বলেছে দিজ আর পপুলার। এই কারণে ইমরান, মেন বইয়ে কি পপুলার আছে দেখো। আমাদের এই লাইফে 2 ধরনের স্টুডেন্ট আছে, একজন যারা সিরিয়াস, এরা আসলেও পরীক্ষায় ভালো করবে, আরেক দল আছে যারা একটু দুষ্টামি দুষ্টামি করতেছে, কমেন্টে দেখলেই বুঝবা।
যারা এই দলের আছো ভাই, তোমার আমি বড় ভাইয়ের জায়গা থেকে একটা কথা বলি। তুমি যে মনে করতেছো এসএসসির রেজাল্টটা শুধুমাত্র এসএসসি তেই শেষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, ভবিষ্যতে তো দিবা তাই না, তাহলে তোমার এই রেজাল্টটা কাজে লাগবে। ফর এক্সাম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে যাও, তোমার এসএসসি তে A+ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার অলরেডি 10 নাম্বার দিয়ে দিবে, যে নাও তুমি এসএসসি তে A+ পাইছো, 10 নাম্বার তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন কমেন্ট বক্সে এসে একটু স্প্যামিং করছো, দুষ্টামি করতেছো, তুমি যে তোমার নিজের হক নষ্ট করতেছো, ব্যাপারটা এমন না। তুমি তোমার অন্যান্য বন্ধু বান্ধবেরও হক নষ্ট করতেছো। এটার জন্য কিন্তু তোমাকে স্রষ্টার কাছে দায়ী থাকতে হবে। ওদের অধিকার তো, ওদের হকটা বা ওদের যে অধিকার, এটা নষ্ট করার রাইট তো তোমার নাই। তুমি দুষ্টামি করো, কিন্তু এইটার কারণে অন্যের যে ক্ষতি হচ্ছে ভাইয়া, এইটাতে কিন্তু তোমার অনেক, মানে এই এই দায়ভারটা তুমি কিভাবে মিটাবে এটা চিন্তা করো। আচ্ছা। সো সবাই বলছে ভাইয়া দিজ আর চিপ। ওকে, দেখবো আমরা। D নাম্বার, social networks enable the users to decide their own sense of dash। দেখো প্রশ্নগুলো কিন্তু ঘুরাই করতেছে, এমন না যে খুব কঠিন করছে। প্যাসেজ পড়লেই পারতেছি আমরা, এটা পারবো। বলছে সোশ্যাল নেটওয়ার্কস, সামাজিক নেটওয়ার্কগুলো enable the users, ব্যবহারকারীদেরকে এটা enable করে to decide their own sense of selecting friends, crossing borders, storing photos, sharing information। এটা আমি প্যাসেজে পড়াইছি, একটু ঘুরে দিছে, পারবা? বলো তো কি হবে। পারভিন, মোনালিসা, তারপর আর কে কে আছো, জান্নাতুল মাওয়া, বলো এটা আনসার কি 1 2 3 নাকি 4, কোনটা হবে? ইমন, তালহা, তামিম। আচ্ছা, আমি আজকের ক্লাসে এটা একটু বেশি বলতেছি একটা কথা, কেন, তোমার সাথে আমার আরো অনেকগুলো ক্লাস হবে ইংলিশে, যা যা লাগে আমি দিব বলছি। তো এগুলো অন্যান্য ক্লাসেও যাতে এই জিনিসটা মাথায় রাখো আর কি, যে মনে রাখবা তুমি আহ কমেন্ট বক্সে যা যে কমেন্টটা করতেছো বন্ধু বান্ধবদেরকে ডিস্টার্ব করার জন্য, সেম কমেন্ট যদি তুমি তোমার বাবার সামনে বসে, মায়ের সামনে বসে, ভাইয়ের সামনে বা বড় বোনের সামনে বসে করতে পারো, তাহলে করো। ওনারা ধরো তোমার সামনে বসে আছেন, তুমি পড়তেছো, তুমি ক্লাস ওনার সামনে তুমি এই কাজটা করতে পারতেছো বাস্তবে, এটা হইলে তুমি এই কাজটা করো। আদারওয়াইজ পড়ায় ফোকাস করো। আচ্ছা, এটার উত্তর কি বলছে? সবাই বলছে ভাইয়া শেয়ারিং ইনফরমেশন। ওকে, হাউ আর সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস ইন নেচার? প্রকৃতিগতভাবে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসটা কিরকম আমরা পড়ছি, ওয়েব বেসড না ইন্টারনেট, এরকম কিছু একটা লাইন পড়ছিলাম না আমরা? সো কি হবে, ওয়েব বেসড, নেটওয়ার্কিং, বিজনেস বেসড নাকি ওয়্যার বেসড? কি হবে বলতো শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাজ, তারপর নাদিয়া, আসমাত আরা, বলো কি হবে এটা? ওয়েব বেসড, নেটওয়ার্কিং, বিজনেস বেসড নাকি ওয়্যার বেসড? কি হবে? পারভেজ, অর্ণি ভুইয়া, জয়িতা, জামাল, বলো ভাইয়া ই নম্বরটা কি হবে? আমাদের আজকের ক্লাসে তোমরা যদি আমাকে কোঅপারেট করো, তাহলে আমরা সবচেয়ে মানে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে লেসনটা আছে সেটা নিয়েও এইভাবে আলোচনা করতে চাই। আচ্ছা, ইয়ের আনসার বলছে যে ওয়েব বেসড মানে 1, তাই তো? অর্পা, জিদানুল হক, তাসতিহা নাওশিন লামিয়া, ইমন, বলো তো ভাইয়া কি হবে? ইয়ের আনসার বলছে ভাইয়া ওয়েব বেসড। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এই 5টা প্র্যাকটিস করলাম, আমরা আরো অবশ্যই প্র্যাকটিস করব, বাট আমি তোমাদেরকে চাইতেছি কি জানো, আমরা ফাইনাল এফআরএল ক্লাসটার আগে তোমাদেরকে একবার রিভিশন দিতে। ক্লাসের শুরুতে যারা ছিলে তারা বুঝছো, পুরো বই আমরা একবার রিভিশন দিয়ে ফেলবো। এফআরএল এ হচ্ছে মনে করবো যে আমরা একটা পরীক্ষার হলে ঢুকছি, ওইখানে আরো একবার রিভিশন দিব। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি যে আমাদের এমসিকিউ গুলো কিটেই পাশে, আমরা এগুলো উত্তর কিভাবে করব। কেমন? আচ্ছা, ঠিক আছে। সো ইয়ের আনসার বলছে ভাইয়া ওয়েব বেসড, গ্রেট। এবার চলো কিছু প্রশ্নের উত্তর দেই আমরা। কিভাবে প্রশ্ন আসে একটু দেখি। বলেছে যে হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস। প্রথম কোয়েশ্চেনটা কি দেখছো? বলছে হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস, সামাজিক নেটওয়ার্ক গুলোর কিছু ব্যবহার কি,
এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। সো তোমাকে আমি একটা টেকনিক শিখাই দিই। প্রশ্নটা যদি হয় WH ওয়ার্ড দিয়ে, কি দিয়ে? WH ওয়ার্ড, মানে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার। এই সবাই মনোযোগ দাও, আমরা কিভাবে শর্ট কোয়েশ্চেনে আনসার করলে ভালো নম্বর পাবো সেটা বলছি। প্রশ্নটা যদি হয় WH ওয়ার্ড, এই যে হোয়াট, হাউ ইত্যাদি, এগুলো দিয়ে হলে তুমি শুরুতেই প্রথম দুইটা শব্দ বাদ দিয়ে দিবা। মানে WH ওয়ার্ডটা বাদ দিবা, প্লাস এরপরে যে অক্সিলারি ভার্বটা আছে এটা বাদ দিবা। তাহলে কি রইলো? সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস এটুক রইলো। পরীক্ষার খাতায় এটুক সবার আগে লিখবা। কি লিখবা? সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস। লিখার পর এটা এটা তো সাবজেক্ট হইলো, তাহলে একটা ভার্ব লাগবে। ভার্ব হিসেবে আর আছে, আরটা দিবা। সো কি দাঁড়ালো? সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস আর। এরপর তুমি তোমার উত্তর লিখো প্যাসেজ থেকে। বুঝাইতে পারলাম? তাহলে টিচার বুঝবে যে তুমি প্রশ্নটা বুঝে উত্তর করতেছো। টিচার পরে মজা পাবে, তোমার খাতার প্রতি ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলোর উত্তর তো তুমি একদম শুরুর দিকে করবা, এক নঙেই করবা, 1 নং 2 নঙে। সো এইভাবে লিখার ট্রাই করবা। তো বলো তো, এইটার সবগুলো ইউজ বলতে হবে না, একটা করে ইউজ জাস্ট লিখো। জাস্ট একটা করে ইউজ, সবাই নিজের মতো করে বলছে। কিছু ব্যবহার লিখো, সোশ্যাল নেটওয়ার্কের কিছু ব্যবহার লিখো, কিছু। আমি তোমাকে বললাম যে একটা ব্যবহার আমাকে লিখে দাও, পুরাটা লিখতে হবে না, 1 2টা শব্দে লিখে দিলেও আমি বুঝবো। আফরিন বলছে এটা কোন প্যাসেজের? ইয়েস, নাসিমা কারেক্ট আনসার। 13 ইউনিট 13 এর লেসন 2, সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজটা আছে এটা। আচ্ছা, থ্যাংক ইউ মারুফ। আহ আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক ভাইয়া। ডালিয়া, বলো তো কি হবে এটা ভাইয়া? ওকে। সো আমরা এখানে একটা উত্তর দেখতে পারি এরকম যে সাম ইউজ, এই যে দেখেছো এভাবে কিন্তু লিখেছে, সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস আর দে মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স। ঠিক আছে? সো আমরা এইভাবে উত্তর করে ফেলবো, প্লাস তুমি তোমার মতো করে প্যাসেজ থেকে দিবা। এরপর দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো যে হাউ ক্যান আ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন, হাউ ক্যান আ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স। ওই যে ডাব্লিউ ওয়ার্ডটা বাদ দাও, অক্সিলারি ভার্বটা বাদ দাও, কি দাঁড়ালো? আ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স বা আ ইউজার ক্যান টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স, এইভাবে করে লিখবা। দেখবে যে তুমি ভালো করছো, তোমার উত্তরটা ভালো হচ্ছে। তাহলে এই গেল শর্ট কোয়েশ্চেন। এগুলো কিন্তু তুমি বাসায়, তোমার কাছে যদি কোনো বই থাকে প্লিজ একটু প্র্যাকটিস করো। যে এই সিনপেসেজ গুলোর কথা আমি বললাম, যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিনপেসেজ 1 এর জন্য এগুলো, তুমি তোমার মতো করে পড়তে গিয়ে এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে। এরপর এইটা পড়ার সময় তুমি উইদাউট ক্লুটা পড়ে ফেলো। তাহলে ওই যে এক ঢিলে দুই পাখি মারা হবে, সিনপেসেজ 2 এর জন্য হয়ে যাবে, তাই না? এখানে উইদাউট ক্লুজও আছে, আমরা দেখবো। এবার আসো আমাদের, আমরা আজকে ক্লাসে এই প্যাসেজটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তুমি একটু বাসায় যাতে পড়তে পারো, কালকে আমরা আবার আসবো। আচ্ছা, ইউনিট 5 এর লেসন 1, এটা হচ্ছে, এটাকে আমি বলছি যে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট লেসন তোমাদের জন্য। ঠিক আছে? ফেরদৌসি, আলী নূর হামজা, সুমাইয়া, ইয়াসিন সরকার, ইউনিট 5 এর লেসন 1 কি তাহলে? আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এটা কোনটা জানো? ওই যে মেহেরজানের ওই লেসনটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মেহেরজানের লেসনটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা কি একটু জানতে চাও এটা কয়টা বোর্ডে আসছে বিগত বছর? এইটা এসেছে প্রায় আমার কাছে 1 2 3 4 5টা, 5টা বোর্ডে এসেছে। তোমাদের বোর্ডেও আসতে পারে, চান্স অনেক বেশি। তাহলে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা কি বলছিলাম? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম এই যে ইন্টারনেট টেকনোলজি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেহেরজান। ঠিক আছে? সো প্লিজ এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো। বলছে মেহেরজান লিভস ইন আ স্লাম। বলতে পরীক্ষার হলে বলতে পারে স্লামের সিনোনিম কি? স্লাম মানে কি? বস্তি। মেহেরজান একটা বস্তিতে বাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট। ঠিক আছে? বলছে মেহেরজান বাস করে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপর এক বস্তিতে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি।
মনে রাখবা মেহেরজানের ইউনিটটাতে কিছু অপরিচিত শব্দ আছে। আর শফিকুল বলছে ভাইয়া এটা কি ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ? শফিকুল, আমি যে সাজেশন বলতে আমার কাছে যেগুলো সবচেয়ে বেশি একটু কমন মনে হয়েছে, এগুলো তোমাদের সবগুলা বোর্ডের জন্যই। হ্যাঁ, তুমি একটু রিভিশন দিয়ে নিও ভাইয়া। একজন বলছে ভাইয়া কালকে আবার ক্লাস কখন? তোমাদের সাথে পুরো প্ল্যানটা আমি শেয়ার করব। তোমার 13 তারিখ অবধি মানে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অবধি, 15 তারিখ অবধি প্ল্যানটা আমি তোমাকে শেয়ার করে দিব। ঠিক আছে? ওকে। তো যেটা বলছিলাম, মেহেরজান লেসনটাতে একটু কঠিন জটিল কিছু শব্দ আছে, এগুলো আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষায় সিনোনিম হিসেবে আসতে পারে। বলছে দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এই যে রিভার যমুনা আছে বা যমুনা নদী আছে, যমুনা নদী থেকে আসা যেই হিস হিস শব্দ বা শন শন শব্দ, ওই শব্দের বাতাস ফায়ার তথা আগুনকে আরো আনস্টেডি বা অস্থির করে তোলে। এইখানে অপরিচিত শব্দ আছে, বারবার বলছে এগুলো সিনোনিম অ্যান্টোনিমে আসতে পারে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। ফ্লেম মানে কি? অগ্নিশিখা। অগ্নিশিখার এই যে নাচানাচি আছে, রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানকে টার্মোইল ইন হার লাইফ। এটার মানে হচ্ছে দুঃখ কষ্ট, পরীক্ষা আসতে পারে ফেরদৌসি, যে টার্মোইল বলতে তুমি আমি কি বুঝি, সিনোনিম কি, রেফার এটা দ্বারা কি বুঝাচ্ছে। তার জীবনের যে দুঃখ কষ্ট আছে সেটার কথা মনে করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। হ্যাঁ, মানে কিছুদিন আগেও মেহেরজানের সব ছিল, ফ্যামিলি, এরেবল ল্যান্ড মানে চাষ করা যায় এমন জমি, অ্যান্ড ক্যাটল, গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। ইরোশন মানে কি? পরীক্ষা আসতে পারে ক্ষয় বা গ্রাস, এরকম এরকম ভাঙন এরকম বুঝাচ্ছে। আচ্ছা, তো যমুনার ভাঙন বা ক্ষয় ধীরে ধীরে কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব জমি জমা কি করেছে? গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। বলছে কি, গত বছর মনসুন তো বর্ষাকালে এটি তার শেষ যে শেল্টার তথা আশ্রয় আছে, সেটা কি করেন, সেটাতেও হাত বাড়াইছেন, মানে সেটাও ধরো নিয়ে নিয়েছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিফার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বিম্বু। বলছে মেহেরের বাড়ি, এই যে হাউস, হ্যাঁ মেহেরস হাউস। আচ্ছা, মেহেরের যে বাড়ি, ঘর, তারপর গাছপালা, শাকসবজির বাগান, বাঁশঝাড়, এগুলো ধ্বংস করতে নদীর মাত্র একদিন সময় লেগেছে। ঠিক আছে? এই যে এটা মানে কি, ধ্বংস করা বোঝাচ্ছে। আচ্ছা, ওভার দ্য ইয়ার্স she lost her husband and family to diseases that cruel hunger and poverty brought to the family. কি বলেছে? কয়েক বছর আগে তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন, যারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে ভুগে মারা গেছেন। ঠিক আছে? ডিজিজ মানে কি? রোগ। আচ্ছা, নাও she is the only one left to live on the on with the loss and the pain. কি বলেছে? এই লস বা ক্ষতি আর যে পেইন বা দুঃখ আছে, তিনি একমাত্র এখন সেগুলো নিয়েই বেঁচে আছেন। দ্য গ্রিড যমুনা হ্যাজ শেটার্ড। শেটার্ড মানে কি? পরীক্ষা আসতে পারে চুরমার করে দেওয়া। এই লোভী যমুনা চুরমার করে দিয়েছে হার ড্রিমস, তার স্বপ্নগুলোকে, হার হ্যাপিনেস, তার সুখকে। ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে আমরা পুরো প্যাসেজটা পড়বো বাসায়। পড়ার পর সবার আগে এমসিকিউ প্র্যাকটিস করব, তারপর আমরা কিছু শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব। অবশ্যই শুধু প্যাসেজটা পড়লে হবে না। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি, শুধু প্যাসেজটা পড়লে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করব, শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কেমন? আচ্ছা, তারপর আহ উইদাউট ক্লুটাও প্র্যাকটিস করে ফেলবো। দেখো, আমি যদি একটু তোমাদেরকে সিম্পেসেজ 2 এর কথা বলি, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা যদি সিম্পেসেজ 2 এর কথা বলি, ওইখানের যে জিনিসগুলো আছে এটা আমরা সিম্পেসেজ 1 পড়ার সময় পড়ে ফেলবো। ফর এক্সাম্পল, মেহেরজান ইউনিটটা লেসনটা পড়ার সময় আমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন আর ধরো এমসিকিউ যে আলোচনা করব এমন না, মানে পড়বো এমন না। হ্যাঁ,
আমরা কিন্তু উইদাউট ক্লুটাও পড়ে ফেলবো ওই লেসনটা, মানে প্রিপারেশন নেবো যে এখান থেকে উইদাউট ক্লু আসলেও যাতে আমি পারি। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। তো তোমাদেরকে আমি সাজেশনটা অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা একটু পড়ো প্লিজ। আর স্টাডি প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা নিজের মতো করে এই প্ল্যানটা আবার গুছাইতে পারো। এখানে তো আমি আমার একটা প্ল্যান দিলাম আর কি। ঠিক আছে, সো আজকে ট্রাই করো সিন পেসের যতগুলো সম্ভব শেষ করার, হাতে যতটুকু সময় আছে। এরপর তুমি কালকে কি কি আরো সিন পেসেস বাকি থাকলে সেগুলো পড়বা। আর অবশ্যই সিন আনসিন পড়ার মাঝে মাঝে রাইটিং পার্টটা পড়ে ফেলতে হবে। রাইটিং পার্ট শেষে পড়বো এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। ঠিক আছে, সো আজকে আর আমরা কথা না বাড়াই, তোমাদেরকে যদি আমি আরেকটু সামারি করে দেই। আমরা এই যে তোমার ফাইনাল রিভিশন লাইভ ক্লাস আছে এর আগে বা পরে, অর্থাৎ তোমাদের লাইভ ক্লাস যে শুধুমাত্র একটা হবে এমন না, গ্র্যান্ড লাইভ একটা হবে ফাইনাল রিভিশন লাইভ। এছাড়া এর বাইরে কিন্তু আমরা অনেকগুলো লাইভ নেব, এগুলো তোমার সাথে আমি পুরো প্ল্যানটা শেয়ার করবো কখন কোন দিন কোনটা নিব না নিব। বাট প্লিজ, তোমাকে ভাইয়া যেই সাজেশনগুলো দিয়েছি, সাজেশন বলতে আমি বুঝাইতেছি না সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, ওভারঅল পড়ার যে টিপস টেকনিক্স, তুমি তোমার পড়াশোনার পাশাপাশি এগুলো ইনকর্পোরেট করে পড়ো। আমি চাই যে লাস্ট যে একটু অল্প কিছুক্ষণ সময় আছে সেগুলো একটু কাজে লাগাও প্লিজ। এটা তোমার প্রতি আমার রিকোয়েস্ট। ঠিক আছে, এবার তোমরা টুকটাক কিছু প্রশ্ন করো, আমি অবশ্যই তোমার সেই প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট বক্সটা এখন তোমাদের জন্য, কমেন্ট বক্সে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো। আজকের জন্য আমরা ক্লাসটা শেষ করব। আহ রাইয়ান বলছে ভাইয়া এক্সামে রাইটিং পার্ট আগে আনসার করবো নাকি গ্রামার গ্রামার পার্ট আনসার করতে পারো আগে, পুরোপুরি তোমার উপর, বাট আমি হইলে গ্রামার পার্টটাই আগে করতাম। ফ্রিহা বলছে ভাইয়া কুমিল্লা বোর্ডে কমন নাই, আল্লাহ ভরসা, পরে গেলে যদি তুমি সিলেবাস শেষ করে যাও কমন আসলো না আসলো এটা কোনো ব্যাপার। গোলাম আবির, তোমাদের সাথে আমি সাজেশন তো অলরেডি শেয়ার করে ফেলেছি ভাইয়া। আফরোজ ভালো একটা কোয়েশ্চেন করেছে যে ক্রিয়েটিভ স্টোরির হেডিংটা কিভাবে দিব, টাইটেলটা কিভাবে দিবা বা ওভারঅল এগুলো কিভাবে লিখবে, এটার জন্য আমি আলাদা একটা তোমাদের একটা সারপ্রাইজ রাখতেছি, দিয়ে দিব কালকে পরশুর মধ্যেই ঘোষণাটা পেয়ে যাবা। আর কোনো কোয়েশ্চেন? মেহেরুন আফরিন? আচ্ছা, যদি তোমাদের আর কোনো কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করছি। আমি আবারও বলছি তোমাদের সাথে আমি আছি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। সো তোমরা প্লিজ এইটা নিয়ে মানে ভাবতে হবে না যে আমাদের আহ হয়তো ফাইনাল ডিভিশন লাইভ পর্যন্তই হবে। একদম দেখো আজকে আমরা কিছু সিন প্যাসেজ পড়লাম, এরপর তোমার কি কি পড়তে হবে আর সিন প্যাসেজ সেগুলো আমি তোমাকে বলে দিয়েছি, তুমি তোমার মতো করে পড়ো। এগুলোর মাঝে মাঝে আমি কিন্তু প্র্যাকটিস করাবো, কিভাবে কি করতে হবে না করতে হবে সব বলে দিব। ঠিক আছে, তো ভালো থেকো তোমরা সবাই। তোমাদের সাথে আমার অবশ্যই কালকেও আবার দেখা হবে, পরশু দেখা হবে, প্রত্যেক দিন দেখা হবে, একটু পর পর দেখা হবে। প্লিজ 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 একটু সিরিয়াস হও ভাইয়া, প্লিজ। লাইফে আমি চাই না তোমরা পরবর্তীতে গিয়ে আফসোস করো। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।